নমস্কার, সকলকে চ্যানেলে স্বাগত। আজকে আমরা বাঙালিদের অত্যন্ত পছন্দের একটি ভাষা, বলা যায় বিদেশি ভাষাগুলির মধ্যে যে ভাষাটির প্রতি বাঙালিদের একটি আলাদা টান রয়েছে এবং সেটি অবশ্যই ফুটবলের সৌজন্যে, স্প্যানিশ ভাষার কথা। তো ভারতবর্ষে স্প্যানিশ শেখার জন্য সবচেয়ে কম দামি এবং উপযোগী বইটির কথা আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। সেটি হলো অ্যালেক্স মার্টিনেজের স্প্যানিশ মেড ইজি। সত্যি কথা বলতে স্প্যানিশ মেড ইজির এই যে বইটা, এটি আমার ভাষা শিক্ষা জার্নির প্রথম বই। এই বইটার মাধ্যমেই আমার ভাষা শেখার পথ শুরু হয় আজ থেকে প্রায় 14 বছর আগে। এবং তখন এই বইটি যখন কিনেছিলাম, তখন বইটির কোনো ক্যাসেট ছিল না, কোনো প্রনাউন্সিয়েশন সাপোর্ট ছিল না। আজকেও নেই, কারণ বইটির দাম অত্যন্ত কম এবং তার সাথে যদি অডিও সাপোর্ট বা ক্যাসেট যোগ করতে হয় তাহলে বইটির দাম বেড়ে যাবে। এতদিনেও হয়তো বইটির সেই ফিচার্সটা অ্যাড করা হয়নি এবং এই বইটি তখনও ছিল অ্যালেক্স মার্টিনের লেখা এবং এখনও যেহেতু একই লেখকের নামেই চলছে, আমার মনে হয় না বইটি আলাদা কিছু আপগ্রেডেশন হয়েছে। কিন্তু সেসব কথা বাদ দিলেও বইটি কিন্তু দুর্দান্তভাবে লেখা এবং এই বইটিকে কীভাবে ম্যাক্সিমাম এফেক্টিভনেসের জন্য ব্যবহার করতে হবে সেটাই ভিডিওতে আমরা আলোচনা করব। যাদেরই ফুটবলে আগ্রহ রয়েছে, যারাই মেসির কথা শুনে বুঝতে চান, যারাই স্প্যানিশ কমেন্টারি শুনে আনন্দে উদ্বেল হতে চান, তাদের জন্য স্প্যানিশ শেখাটা অত্যন্ত জরুরি এবং সেটা শেখার পথে এই বইটি যথেষ্ট সহায় হবে এবং সেটিকে কিভাবে শেখা সম্ভব সেটা আমি এই ভিডিওটিতে ভালোভাবে আলোচনা করব। তো প্রথমেই আসে উচ্চারণ। স্প্যানিশ ভাষা উচ্চারণের বিভিন্ন অ্যাকসেন্ট রয়েছে। তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ধরা হয় মেক্সিকান স্প্যানিশকে, কারণ মেক্সিকান স্প্যানিশ শুনতে অত্যন্ত মধুর লাগে। কিন্তু এই বইটিতে যে নিয়মকানুনগুলি শেখানো হয়েছে সেটা কিন্তু স্প্যানিশ উইথ এ লিস্প, যেটা স্পেনের দক্ষিণ ভাগে ব্যবহৃত হয় এবং সেখানে প্রচুর থয়ের উচ্চারণ রয়েছে। তো সেই উচ্চারণটা বইতে শেখানো হয়েছে, কিন্তু যেহেতু বইটির কোনো অডিও সাপোর্ট নেই, সুতরাং কোনো টেক্সটের কিন্তু অডিও ভার্সন আপনি শুনতে পারবেন না এবং সেখানেই থট আপনাকে শুনতে হবে না। সুতরাং আপনার কাছে পূর্ণ স্বাধীনতা রয়েছে যে আপনি নিজের মতো অ্যাকসেন্ট চুজ করুন। মেক্সিকান স্প্যানিশ যদি চুজ করেন তাহলে অনেক চ্যানেল রয়েছে ইউটিউবে। আমি এখানে স্প্যানিশ উইথ নেট, ইজি স্প্যানিশ এটা মেনশন করেছি, এছাড়াও অনেক চ্যানেল রয়েছে। তো সেটা আপনি খুঁজে নিয়ে মেক্সিকান স্প্যানিশ শিখে নিতে পারেন এবং তারপরে বইটিকে কন্টিনিউ করতে পারেন। এবার আসি প্রথম পাঠে। আমি যেহেতু এই বইটার মাধ্যমে স্প্যানিশ শেখা শুরু করেছিলাম, সুতরাং আমার প্রথম যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু আমি অনেক দাগাদাগি লেখালেখি করেছি। প্রতিটা শব্দের সাথে আমি তার অর্থ লিখেছি এবং লিখে আমি টেক্সটটাকে বোঝার চেষ্টা করেছি। তো প্রথম প্রথম যখন আপনি শিখবেন তখন এইভাবে আপনি শিখতেই পারেন। এবার বইয়ে যদি দাগাতে ইচ্ছে না হয় আপনি খাতা ব্যবহার করুন, কিন্তু যে জিনিসটা আপনাকে নিশ্চিত অবশ্যই করতে হবে সেটা হচ্ছে যে এই টেক্সটটা কিন্তু আপনাকে বুঝতে হবে। প্রতিটা চ্যাপ্টারের টেক্সট আপনাকে বুঝতে হবে। যদি আপনি টেক্সটটা না বোঝেন তাহলে এই বইটি কিন্তু কোনো কাজে আসবে না। এবং যেহেতু এই বইটির কোনো অডিও সাপোর্ট নেই বা অডিও এক্সারসাইজেস নেই, আপনার কম্প্রিহেনশনের যে সোর্সটা সেটা কিন্তু সম্পূর্ণভাবেই এই টেক্সটের মাধ্যমে। সো টেক্সট আপনাকে বুঝতেই হবে। তো এইভাবে টেক্সট শেষ হলো। টেক্সট শেষ হওয়ার পরে আপনি কিছু নোটস দেখতে পারবেন। এই টেক্সটের মধ্যে যে নতুন শব্দ বা কোনো ইম্পর্ট্যান্ট টার্ম সেটাকে কিন্তু এই নোটসের মাধ্যমে ডিসকাস করা হবে এবং এখানে বাঁদিকে হচ্ছে স্প্যানিশ বাক্যের উদাহরণ, ডান দিকে হচ্ছে তার ইংরেজি অর্থ। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে রামন তিয়েনে উন ইখো উনা ইখা, এল কাম্পেসিনো তিয়েনে তাম্বিয়েন উন বুড়ো। এই কৃষকের কাছে একটা গাধাও আছে। নো তিয়েনে ভাকা পেরো তিয়েনে উনা কাবড়া, তার কাছে গরু নেই কিন্তু একটি ছাগল আছে। তো এরকম আপনাকে বুঝতে হবে পড়ে। তো নোটসের পরে চ্যাপ্টারে আসে হচ্ছে এক্সারসাইজেস। এক্সারসাইজেস সবার প্রথমে সবসময় আপনাকে কম্প্রিহেনশন বেসড এক্সারসাইজ থাকবে, অর্থাৎ আপনি যে টেক্সটটা পড়লেন সেই টেক্সটটা পড়ে আপনি কী বুঝেছেন সেটার উপরে আপনাকে কোশ্চেন আনসার জিজ্ঞেস করা হবে। আমাদের ক্লাসিক ইংরেজি যেরকম থাকে যে কম্প্রিহেনশন বেসড কোশ্চেন, তো সেটা এখানে রয়েছে। স্প্যানিশেই প্রশ্ন এবং স্প্যানিশেই উত্তর রয়েছে, যেটি বইয়ের শেষে। তো আমি সাজেস্ট করবো আপনি নিজের চেষ্টাতে এই উত্তরগুলো দিন এবং দেওয়ার পরে সেটিকে আপনি মিলিয়ে নেবেন এক্সারসাইজের সঙ্গে। এরকমটা করবেন না যে এটাকে প্রশ্নটা পড়লেন, পড়ে এক্সারসাইজের অ্যান্সারটা দেখে নিলেন, ওইভাবে কিন্তু হবে না। আপনাকে লিখে উত্তরটা করতে হবে। যত লিখে লিখে শিখবেন এই বইটি তত বেশি উপযোগী।
এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। তো লা কাবরা এস উন ড্যাশ, লা কাবরা এস উন অ্যানিমাল, ঠিক আছে। তারপর হচ্ছে এল ওমব্রে বা পোর এল কাম্পো, ঠিক আছে, বা পোর এল কামিনো, রাস্তা দিয়ে হাঁটছে, এই যে এখানে ছিল, তো সেই শব্দটা আপনাকে ভর্তি করতে হবে। মানুয়েল এসুন ওমব্রে, এসুন নিনিও, এসএল নিনিও বা এসএল ইখো, তাই না, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ছেলে। তো এরকম আপনাকে এক্সারসাইজ করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে নিজের পরিশ্রম যত চেষ্টা করবেন তত আপনি ভালো শিখবেন। যেহেতু এই বইটি মানে খুব কম্প্যাক্ট এবং প্রচণ্ড ইনফরমেশন ডেন্স, সুতরাং যত লিখে লিখে প্র্যাকটিস করবেন জিনিসগুলো আপনি তাড়াতাড়ি শিখে যাবেন। এরপরে হচ্ছে যে এক্সপ্লেনেশন, আমি আগেও বলেছি এখানে এক্সপ্লেনেশনের মধ্যে শুধু ওই টেক্সটের মধ্যে নতুন শব্দ বা টিকা সেটার আলোচনাই নেই, এছাড়াও ব্যাকরণগত আলোচনা, কোনো মানে বিশেষ শব্দ, যেমন এখানে আয়, আয় মানে হচ্ছে কোনো কিছু আছে বোঝানোর জন্য, দেয়ার ইজ, দেয়ার আর, আয় আসুকার এন এল আসুকার এরো, দেয়ার ইজ সুগার ইন দ্য সুগার বল, তো এরকম উদাহরণ আছে। তো এই বাক্যগুলোও কিন্তু আপনাদেরকে নোট করতে হবে এবং বুঝতে হবে, শিখতে হবে। কোথাও কোনো ইডিওমেটিক বা কোনো মানে সাধারণ বাক্য রীতির থেকে আলাদা স্টাইলে লেখা, সেটাকে আপনাকে কিন্তু জানতে হবে। তো এক্সপ্লেনেশনগুলোও খুব ভালোভাবে দেওয়া রয়েছে। চ্যাপ্টার নাম্বার 12 থেকে আমার মনে হয়েছে যে বইটি আস্তে আস্তে কঠিন হওয়া শুরু হয়েছে, কারণ এখানে পাস্ট টেন্সের ইন্ট্রোডাকশন, ফার্স্ট টাইম এখানে পাস্ট টেন্স শেখানো হয়। এবার পাস্ট টেন্সকে স্প্যানিশে বইগুলোতে প্রিটেরাইট টেন্স বলে ডিফাইন করা হয়, তাই না। তো সেটা এখানে কিন্তু এই টেক্সটের মধ্যে রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা লাতিনা সে এক্সটিende desde la frontera de los Estados Unidos, ইউনাইটেড স্টেটসের বর্ডার থেকে শুরু করে আস্তা এল এস্ত্রেচো দে মাগালানেস, স্টেট অফ মাগালান অব্দি যায়, মানে একদম লাতিন আমেরিকার শেষ, সেটা হচ্ছে মাগালান স্টেট। Este territorio comprende 19 রিপুবলিকাস ইন্ডিপেন্ডিয়েন্টেস, এখানে 19খানা স্বাধীন দেশ রয়েছে, মেক্সিকো, লাস ইসলাস দে কিউবা, এরকম করে নাম দেওয়া রয়েছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লা হিস্টোরিয়া de América Latina desde la época de la colonización hasta el nacimiento de las repúblicas independientes del siglo XIX es la historia de una gran obra civilizadora, তাই না। আমেরিকা, লাতিন আমেরিকার ইতিহাস, কলোনাইজেশন বা সাম্রাজ্যবাদের সময় থেকে hasta el nacimiento towards the birth of the republic independent republics of 19th century is la historia de una gran obra civilizadora। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো এখান থেকে কিন্তু চ্যাপ্টারটা কঠিন হওয়া শুরু হচ্ছে। এরপরে আমি দেখাবো যে কিছু কিছু পার্সোনাল নোট আপনি অ্যাড করতে পারেন। টেক্সটটা পড়ে কোনো জায়গায় আপনার একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেই জিনিসগুলো আপনি নোট করে রাখতে পারেন, অন্য কোথাও থেকে শিখতে পারেন, বই থেকে পড়তে পারেন। আমি এইভাবে লিখেছিলাম, কিন্তু কোনো খাতা রাখলে ভালো। কিন্তু যে জিনিসটা আপনাকে বারবার মনে করাচ্ছি সেটা হচ্ছে যে টেক্সট কিন্তু আপনাকে পুরোপুরি বুঝতে হবে। টেক্সটে যদি কোনো মানে সাটেল চেঞ্জ অফ কনসেপ্ট বা সাটেল চেঞ্জ অফ মিনিং থাকে, সেটাও আপনি যেন বুঝতে পারেন। টেক্সট যদি ওপর ওপর থেকে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু বইটা কাজে লাগবে না। এরপরে আসে ভার্ব টেবিলস। ভার্ব টেবিলস প্রতিটা চ্যাপ্টারই অল্প অল্প করে দেওয়া রয়েছে, এবং আমি বলবো যে এদের ভার্বের চয়েস খুব ভালো। বিশেষ করে যেসব ভার্বগুলোতে লোকজন ভুলভাল বলে বা ভুল করে সাধারণত, বা ইরেগুলার, সেগুলো কিন্তু এই বইটিতে পুরোপুরি বলতে গেলে 90% কভার করা হয়েছে, এবং সব ফর্মগুলো খুব সুন্দরভাবে এরকমভাবে দেওয়া রয়েছে। তো এগুলো বারবার রিভাইজ করা দরকার। যদি এতে আপনার দুর্বলতা থাকে, আপনার কিন্তু স্প্যানিশ বলা কিন্তু আটকে যাবে, এটা আমি বারবার মনে করাচ্ছি। আরেকটা বিশেষত্ব যেটা এই বইটির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে যে প্রতি 5খানা চ্যাপ্টারের পরে একটা করে রিভিশন চ্যাপ্টার রয়েছে। তো এই রিভিশন চ্যাপ্টারে আপনি গত 5খানা চ্যাপ্টার বা গত 5খানা পাঠের মধ্যে কী কী নতুন শিখলেন, নতুন কোনো ট্রান্সলেশন স্টাইল বা নতুন কোনো কনসেপ্ট, গ্রামার, সব কিছু কিন্তু এই ট্রান্সলেশন এক্সারসাইজের মাধ্যমে আপনার চেক করা হবে। এছাড়া প্রিপোজিশন বা কোনো গ্রামাটিক্যাল এলিমেন্ট যদি স্পেশাল মেনশন থাকে, সেগুলোকেও চেক করা হবে। তো এই রিভিশন এক্সারসাইজটা কিন্তু খুব ডিলিজেন্টলি করার জন্য আমি সাজেস্ট করব। এবং বইটি রিভিশন করার সময় যদি আপনার মনে হয় যে আমি কোনো 5টা চ্যাপ্টারে ব্লক আমি পড়তে চাইছি না, বা সেটা আমি পরে পড়বো, তখন আপনি ডিরেক্টলি এই রিভিশনে জাম্প করতে পারেন। করে যদি দেখেন যে না, আমি এই জায়গাটাতে একটু আমার কাঁচা রয়েছে, তখন আপনি সেই চ্যাপ্টারে গিয়ে আবার জিনিসটা রিভাইজ করলেন।
তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই রিভিশনগুলো। এরপরে হচ্ছে সলিউশন টু এক্সারসাইজেস। প্রতিটা চ্যাপ্টারেরই যত এক্সারসাইজ রয়েছে, অনুশীলনী রয়েছে, সেগুলোর সমাধান কিন্তু বইটির শেষে রয়েছে। এবং বি বি মানে হচ্ছে দ্বিতীয় আইটেম, তার প্রথম সেন্টেন্স, সেকেন্ড মানে প্রথম কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন, এরকম করে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। এবং শুধু এখানে এই নয় যে একটাই উত্তর হবে, কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো উত্তর হতে পারে। তো সেটা আপনারা বুঝতে পারবেন যে জাজমেন্ট দিয়ে, যে আমি এখানে এই বইয়ের এক্সারসাইজ অ্যান্সারটাকে অ্যাকসেপ্ট করবো, দ্যাট ইজ আ মডেল অ্যান্সার, বাট আমার নিজস্ব উত্তরও থাকতে পারে। এরপরে আসছে হচ্ছে যে ডিকশনারি, বিলিঙ্গুয়াল ডিকশনারি। প্রথমে হচ্ছে স্প্যানিশ থেকে ইংরেজি, আর দ্বিতীয়তে হচ্ছে ইংরেজি থেকে স্প্যানিশ। তো এই দুটোই হচ্ছে খুব কাজের। সবশেষে বলবো যে বইটি যা দাম আর সেই তুলনায় যা কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে সেটা খুবই উপযোগী। আমি বলবো যে খুব কম্প্যাক্ট এবং খুব সব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো খুব সহজেই বলা রয়েছে। কেউ যদি বইটিকে ঠিকঠাকভাবে ফলো করে আর সাথে সাথে যদি ইউটিউব দেখে এবং স্পিকিংটা একটু অনুশীলন করে, তাহলে কিন্তু সে স্প্যানিশ বলাটা শিখে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে এই বইটার মাধ্যমে রিডিং, আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামাটিক্যাল কনসেপ্টস, আর বলতে গেলে কিছুটা রাইটিং হচ্ছে সবচেয়ে বেশি শেখাতে পারছে এই বইটা। কিন্তু লিসেনিং আর স্পিকিং তো ইউটিউব থেকে করাই যায় না। তো সেই জিনিসটা ইউটিউব থেকে মানে প্র্যাকটিস করে, কনভারসেশন চুজ করে করে বা বিভিন্ন আইটেম, ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস চুজ করে শুনে শুনে যদি আপনারা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের স্প্যানিশ শেখাটা খুব তাড়াতাড়ি হবে, আমি এটুকু বলতে পারি। যদি আপনাদের মনে হয় যে লিসেনিং আর স্পিকিং কী করে ইমপ্রুভ করবো, সেটা আপনারা একটা ভিডিও চান, তাহলে আমাকে জানাবেন। যাই হোক, এই বলে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।